Assalamu alaikum. Hello, welcome to ABC School. In this series, we are going to learn English of class 9. আজকের এই সিরিজে আমি নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংলিশ বইয়ের 1.2.1 নিয়ে আলোচনা করব। তো 1.2.1 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নাও read the following text. Then in pairs groups list the facts, describe in the text and the writer's opinions on the topic, then write about how the writer's opinions influence your thought. Finally, share it with the class. নিচের টেক্সটগুলো পড়ো, তারপর জোড়াই বা ঢলে টেক্সট এর বর্ণিত ঘটনা বা লেখকের মতামতের একটি তালিকা তৈরি করো। লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তা লেখো। সর্বশেষ লেখাটি শ্রেণীতে শেয়ার করো। তো নিচের 3টি টেক্সট দেওয়া আছে, 3টি টেক্সট পড়তে হবে। দেন আমাদেরকে নিচের কয়েকটি ছক দেওয়া আছে এবং এই ছকগুলো পূরণ করতে হবে। তো প্রথম টেক্সটের যে ছকটি আছে সেটি পূরণ করে দেওয়া আছে। এটি দেখার পরে আমাদের টেক্সট 2, টেক্সট 3 পূরণ করতে হবে। তো প্রথমে আমরা টেক্সট 1 এটি আমরা পড়ব, দেন আমরা টেক্সট 2, টেক্সট 3 পড়ব। তো টেক্সট 1-এ যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়টি আমরা এখন পড়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিকচার দেওয়া আছে, বঙ্গবন্ধুর একটি পিকচার দেওয়া আছে এবং নিচে একটি ঘটনা লেখা আছে। সেই ঘটনাটি এখন পড়তে হবে আমাদের। তো আমরা এখন ঘটনাটি পড়ব। অ্যাজ বাঙালি বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি is a matter of great pride for us. বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ জাতীয় সঙ্গে পরিষদের বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য মহান গর্বের একটি বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু ডেলিভার হিজ historic speech during the 29th session of the United Nations General Assembly. ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 19তম সিজনের সময় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। জাস্ট এ উইক আফটার, এক সপ্তাহ পর বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ ইউএনের সদস্য লাভ করে বাংলাদেশ। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএন ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইউএনের প্রেসিডেন্ট স্বাগত জানান। হি স্টার্ট হিজ স্পিচ বাই সেইং, তিনি তার বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে, টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বল, এই অ্যাসেম্বলির সামনে আমি দাঁড়িয়ে আজ আই শেয়ার উইথ ইউ প্রোফাউন্ড স্যাটিসফ্যাকশন দ্যাট দ্য 75 million people of Bangladesh are now represented in this Parliament of Man. আমি আপনাদের গভীর তাৎপর্য শেয়ার করতে চাই, যা 75 মিলিয়ন, বাংলাদেশের 75 মিলিয়ন জনসংখ্যা এখন এই পার্লামেন্টের প্রতিনিধি।
দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ফর প্রাইমারি টু রিজন। মূলত দুটি কারণের জন্য বাংলাদেশের ইতিহাস এই ভাষণে উল্লেখযোগ্য। ফার্স্টলি, প্রথমটি হয়েছিল ইট মার্ক দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভার ইন বাংলা অ্যাট দ্য ইউএনএ। ইউএনএতে প্রথম বাংলায় ভাষণ দেওয়ার কারণে প্রথম একটি কারণ ছিল। এরপর সেকেন্ডলি, ইট ইন্ট্রোডিউস ফ্রেশ আইডিয়া অ্যান্ড পলিসি এইমড অ্যাট বিল্ডিং এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। নতুন সাহসী একটি জগৎ তৈরির জন্য নীতি, লক্ষ্য এবং ফ্রেশ ধারণার এটি পরিচয় বহন করে। অথবা ফ্রি অফ ইকোনমিক্স ইনইকুয়ালিটিস, অর্থনৈতিক অসমতার স্বাধীনতা, সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার, মিলিটারি এগ্রেশন অ্যান্ড থ্রেট অফ নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধের হুমকি এবং মিলিটারি আক্রমণের, সামাজিক অবিচার, অর্থনৈতিক অসমতার স্বাধীনতা এটি পরিচয় বহন করে। তো বন্ধুরা, এটি ছিল বাংলা অনুবাদ পার্ট 1 বা টেক্সট অনের। এখন আমরা দেখব টেক্সট 1 এর যে সমাধান আছে সেই সমাধানে কী দেওয়া আছে সেটা আমরা এখন দেখে নেব। তো এখানে টেক্সট 1 তিনটি ছক দেওয়া আছে। প্রথম ছকটা হচ্ছে ফ্যাক্ট, ঘটনা। দ্বিতীয় ছক হচ্ছে রাইটার্স ওপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সটের প্রতি লেখকের মতামত। তৃতীয় ছক হচ্ছে হাউ রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স মি টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সটটি সম্পর্কে আমার মতামত কীভাবে উন্নত করব, কীভাবে লেখক আমাদেরকে অনুপ্রাণিত করেছে টেক্সটটি সম্পর্কে আমাদের মতামত উন্নত করতে। তো টেক্সট অনের যে ঘটনা সেই ঘটনা এখানে লেখা হয়েছে যে ইট ওয়াজ 25 সেপ্টেম্বর 1974. বঙ্গবন্ধু gave his historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of the UN. ইউএনের সদস্য লাভ করে বাংলাদেশ। এক সপ্তাহ পরে জাতীয় সংঘের 29তম সিজনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেওয়ার পর। এরপর রাইটারের ওপিনিয়ন্স, রাইটারের মতামত এখানে লেখা হয়েছে। অ্যাজ বাংলায় বঙ্গবন্ধু's স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর বক্তব্য আমাদের জন্য বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য মহান গর্বের একটি বিষয়। এরপর হাউ রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স মি, কীভাবে লেখক আমাদের মতামতকে অনুপ্রাণিত করেছেন বা আমাদের মতামতকে আমাদের টেক্সট সম্পর্কে আমাদের মতামতকে উন্নত করতে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এখানে হেয়ার the writer's opinions make my understanding that the speech is extremely important in the history of Bangladesh. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য রাইটার্স ওপিনিয়ন, লেখকের মতামত, রিগার্ডিং দ্য স্পিচ, ভাষণটিকে গণ্য করা হয়, হেল্প মি, আমাদের সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন, ইতিবাচক সুরে অফ দ্য টেক্সটের ইতিবাচক সুর বুঝতে আমাদেরকে সাহায্য করে, এবং লেখকের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। তো এখন আমরা টেক্সট 2 পড়ব, তারপরে টেক্সট 2 অ্যান্সারটা করব। তো টেক্সট 2 হলো ওয়ান্ডার্স অফ ইজিপ্ট। ইজিপ্ট বলতে মিশরকে বোঝানো হয়েছে। মিশরের বিস্ময় সম্পর্কে আমরা এখন পড়ব। তো এখানে বলছে যে হাউ দ্য পিরামিডস অ্যাট গির্জা ওয়ার বিল্ট
is one of the Egypt's biggest mysteries. কীভাবে গির্জার পিরামিডগুলো তৈরি করা হয়েছে, যা মিশরের সবচেয়ে রহস্যময়গুলোর ভিতরে একটি। These monumental tombs are relics of Egypt's Old Kingdom era and were constructed approximately 4,500 years ago. এই স্থপতি সমাধিগুলো মিশরের পুরাতন রাজ্যের ধ্বংসাবশেষ এবং যা প্রতিষ্ঠিত করা হয়েছে বা গঠিত করা হয়েছে বা তৈরি করা হয়েছে প্রায় 4,500 বছর আগে। The pyramids were constructed throughout ancient Egyptian history as a means for pharaoh to display their power. এই পিরামিডগুলো গঠিত হয়েছে প্রাচীন মিশরের ইতিহাসের সময় বা ইতিহাসের যুগে অ্যাজ এ মিনস ফর ফারাও টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। ফারাও তার ক্ষমতা প্রদর্শন করেছে। ইট ওয়াজ বিলিভ দ্যাট এ ফারাও ওয়াজ এ সেমি ডিভাইন বিং। এটি বিশ্বাস করা হয়েছে যে ফারাও একজন আধা ঐশ্বরিক সত্তা ছিলেন, যিনি হু রুলেড অন আর্থ ডিউরিং লাইফ, যিনি তার জীবনকালে পৃথিবীকে শাসন করেছিলেন। অ্যান্ড দেন ট্রানজিশন ইনটু অ্যান্ড আফটার লাইফ অ্যামং দ্য গডস, এবং পরবর্তী জীবনে দেবতাদের মধ্যে তিনি চলে যান। ইন দ্য পিকচার অ্যাবভ, উপরের ছবিগুলোতে, all three of Giza's renowned pyramids and their intricate burial complex were constructed from around 2,150 to 2,490 BC. গির্জার প্রধান তিনটি উল্লেখযোগ্য পিরামিডগুলো এবং তাদের জটিলতা সমাধিগুলোকে জটিলভাবে গঠন করা হয়েছিল প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বে। দিস পিরামিড ওয়ার বিল্ট বাই ফারাও খুফা দ্বারা গঠিত করা হয়েছে, যিনি ছিলেন টলেস্ট লুম্বা। খাপরি ইন দ্য ব্যাকগ্রাউন্ড খাপরি তৈরি করেছে, অ্যান্ড ম্যানক্রু ইন দ্য ফ্রন্ট, সামনের উপর ম্যানক্রু তৈরি করেছে। দ্য পিরামিড অফ খুফু ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য থ্রি পিরামিড অ্যাট গির্জার তিনটি পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হয়েছিল খুফুর পিরামিড হয়েছে সবচেয়ে বড়, অ্যান্ড হোল্ডস দ্য রেকর্ড for the world's largest stone structure, standing over 418 feet height. এবং বিশ্বের সবচেয়ে বড় পাথরের কাঠামোগুলোর জন্য রেকর্ড করা হয়েছে বা রেকর্ড ধারণ করা হয়েছে, যার 480 ফিট উচ্চ। It was constructed during the reign of the Pharaoh Khufu. ফেরাও খুফুর রাজত্ব সময়ে এটি গঠিত করা হয়েছিল। সেকেন্ড ফেরাও অফ দ্য ফোর্থ ডাইনেস্টিকের সেকেন্ড ফেরাওর সময়। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গির্জার সবচেয়ে দ্বিতীয় যে বড় পিরামিডটা আছে সেটি হলো দ্যাট অফ খুফুর সান, খুফুর পুত্রের ছিল সেটি, ফ্রা। দ্য রিনাউন্টেড স্প্যানিশ স্ট্যাচু ইজ বিলিভড
বিশ্বাস করা হয় টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, যা তৈরি করা হয়েছে টু হনার অ্যান্ড রিজেম্বল দ্য ফারাহ খুফরুর সম্মানের জন্য বা শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয়েছিল। অ্যান্ড ইট স্ট্যান্ড বিসাইড হিজ পিরামিড, তার পিরামিডের পাশে এটি দাঁড় করানো হয়েছে বা রয়েছে। দ্য থার্ড অ্যান্ড স্মলেস্ট অফ দ্য মেইন পিরামিড, প্রধান পিরামিডগুলোর ভিতরে সবচেয়ে ছোট পিরামিড, গির্জার সবচেয়ে ছোট পিরামিড হলো বিলং টু দ্য অ্যানাদার ফারাও অফ দ্য ফোর্থ ডাইনেস্টিক ম্যানকুর 4 ডাইনেস্টিকের অন্যান্য পিরামিডের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ইট স্ট্যান্ড অ্যাট জাস্ট ওভার 250 ফিট হাইট, এটি 200 ফিট উচ্চ। Each of these pyramid from the create of its own complex of structure, including smallest tombs, chamber or camps and cemeteries for the lesser elites. তাদের প্রত্যেকটি পিরামিডগুলোই তাদের নিজস্ব কাঠামোর জটিলতার কেন্দ্র করে গঠিত হয়েছে কাঠামো রয়েছে, যেখানে ছোট ছোট সমাধি এবং চ্যাম্বার অর ক্যাম্পস, সেমিটরিজ মানে কবরস্থানগুলো, ফর লার্জেস্ট এলিয়েটস মানে নিম্ন বা কম সম্মানী ব্যক্তিদের জন্য যে সেমিটরগুলো আছে সেগুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আমরা টেক্সট থ্রি পড়ব এবং তারপরে টেক্সট 2 আর 3 দুটি একসাথে অ্যান্সার করব। টেক্সট 3, ইনডেঞ্জার অ্যানিমেলস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিলুপ্ত প্রাণী নিয়ে এখানে আলোচনা করা হবে। ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ is the major attraction for the tourism sector in the country. দেশের ট্যুরিজম সেক্টর যেগুলো আছে সেগুলোর জন্য বা পর্যটক বিভাগগুলোর জন্য বাংলাদেশের বন্য প্রাণীগুলো সবচেয়ে প্রধান আকর্ষণ। This has led to many government initiatives aimed at protecting this population from further decline. তো এই সব জনসংখ্যা বা এইসব প্রাণীগুলোকে রক্ষা করার লক্ষ্যেই অনেক সরকারি উদ্যোগের সাথে এগুলো পরিচালিত করেছেন আরও না কমাতে। The Banting, Hespit, hart and Asian elephant are mainly traded by poaching and hunting. Banting, Hespit, hart অথবা এশিয়ান হাতিগুলো এলিফ্যান্টগুলো প্রধান হুমকির। পোচিং মানে যারা লুকিয়ে শিকার করে বা হান্টিং বা শিকার করে লুকিয়ে যারা শিকার করে তাদের প্রধান হুমকিতে রয়েছে। If their population are not monitored and guarded, যদি তাদের সঠিক রক্ষণাবেক্ষণ বা গার্ডেড না থাকে তবে they may soon become extinct, খুবই দ্রুতই তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। এশিয়ান এলিফ্যান্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। The trunk of the Asian elephant is believed to contain up to 6,000 muscle, 60,000 মাসেল ধারণ করেন এশিয়ান এলিফ্যান্ট তার ট্রাঙ্কে। It is used by the elephant for nesting, breathing, feeding, washing and grasping among other function. এটি ব্যবহার করা হয়েছে
ডাস্টিং মানে ছিল ধুলার জন্য বা শ্বাস প্রশ্বাস। ফিডিং মানে হচ্ছিল খাওয়ার জন্য, বা ওয়াশিং মানে পরিচ্ছন্নতা। ড্রেসিং মানে হচ্ছিল ড্রেসিং মানে আঁকড়ে ধরার জন্য। দ্য এলিফ্যান্ট হ্যাজ স্মোক স্কিন, তাদের চামড়া খুবই মূর্ষ। ইজ গ্রে ইন দ্য কালার, তার কালার খুবই ধূসর। অ্যান্ড হ্যাজ অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 2.7 টন ফর দ্য ফিমেল। মেয়ে হাতিদের জন্য তাদের ওজন হয়েছিল 2.7 টন এবং 4 টনস ফর মেলস। পুরুষদের জন্য 4 টন। পুরুষ হাতির সর্বোচ্চ ওজন 4 টন। এশিয়ান এলিফ্যান্ট আর মেইনলি ফাউন্ড ইন চিটাগাং হিল অফ বাংলাদেশ। বাংলাদেশের চিটাগাং পাহাড়ি অঞ্চলে এশিয়ান হাতিগুলো খুঁজে পাওয়া যায়। অ্যান এরিয়া লেস অ্যাসেম্বলি টু হিউম্যান, মানুষদের এখানে কম মানুষ বসবাস, এই এলাকাগুলোতে খুবই কম মানুষ বসবাস করে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট আর ফিউ ইন দিস রিজন। এই এলাকাগুলোর খুব সহজেই মানুষ হাতিগুলো শিকার করতে পারে বা হাতিগুলোর সাথে তাদের সংঘর্ষ হয়। দ্য প্রাইমারি থ্রেট অফ টু দ্য এশিয়ান এলিফ্যান্ট existed is habitat loss due to the increasing human population. এশিয়ান হাতিগুলোর অস্তিত্ব মানুষদের বসবাসের কমে যাওয়ার এখানে হাতিগুলো তার অস্তিত্ব হারাচ্ছে। Additionally, elephants face crossing threats as they are hunt for eyebrow, food and land. হাতিগুলো লুকিয়ে শিকার করছে তাদের আইবরু, ফুড মানে ফুড অ্যান্ড ল্যান্ডের শিকার করার জন্য। তো বন্ধুরা, এই ছিল টেক্সট 3। এখন আমরা টেক্সট 2 এবং টেক্সট 3 দুটি সমাধান করে দেব এবং আপনারা নোট করে নিতে পারেন। এটি হলো টেক্সট 2 অ্যান্সার। টেক্সট 2 ফ্যাক্টস এবং ওপিনিয়ন এবং রাইটার্সের ওপিনিয়নের সাথে আমাদের যে ওপিনিয়নগুলো আছে সেটি করে দেওয়া আছে। আপনার একটি নেট ভিডিও ঠেকিয়ে আপনারা এটিকে নোট করে নিতে পারেন। এরপর আমি টেক্সট 3 দেখাবো। টেক্সট 3টাও আপনারা নোট করে নিতে পারেন। এই হলো টেক্সট 3। টেক্সট 3 ওপিনিয়ন, রাইটার্স ওপিনিয়নস এবং আমাদের যে ওপিনিয়ন সেটা ওপিনিয়ন দেওয়া আছে। তো আপনারা এটিও নোট করে নিতে পারেন। যদি টেক্সট 2 এবং টেক্সট 3 না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আপনাদেরকে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।